রেসলম্যানিয়া 42 শেষ হয়েছে, আর এটা রেসলিং ইতিহাসে অদ্ভুত এক শো হিসাবে নাম লিখিয়েছে। আলোচনা, সমালোচনা এবং প্রশংসা কোনো দিকে কম ছিল না। রবিবার রাতের শো প্রায় সব দিক থেকেই সমালোচিত হয়েছে। অন্যদিকে সোমবার রাত পেয়েছে ব্যাপক প্রশংসা। একদিকে ওবাফেমির আগমন, অন্যদিকে ব্রক লেসনারের সম্ভাব্য শেষ রেসলম্যানিয়া, রোমেন রেইনস বনাম সিএম পাঙ্কের অসাধারণ মেইন ইভেন্ট, রলিন্স এবং গুন্থারের ম্যাচে ব্রন বেকারের জ্বালাতন, ল্যাডার ম্যাচ হয়েছে হিস্ট্রি লেভেলের। সব মিলিয়ে শোটি ছিল আলোচনায় ভরপুর, কিন্তু আসল মজা লুকিয়ে আছে এর হিডেন ফ্যাক্টে। চলুন আলোচনা করি রেসলম্যানিয়া 42-এর 10টি ভিন্নধর্মী সিক্রেট নিয়ে। সবচেয়ে কম ইনরিং অ্যাকশনের রাত ছিল। সোমবার নাইট 2 অনেক বেশি ভালো রিভিউ পেয়েছে, তবে একটা নেগেটিভ রেকর্ডও করেছে। মোট 6টি ম্যাচ মিলিয়ে ইনরিং সময় ছিল মাত্র 81 মিনিট 32 সেকেন্ড। এটা 2 রাতের রেসলম্যানিয়ার ইতিহাসের সবচেয়ে কম। আরও অবাক করা বিষয় হল মেইন ইভেন্ট একাই ছিল 33 মিনিট 56 সেকেন্ড, অর্থাৎ পুরো শোয়ের প্রায় 40%। আর আরও অবাক করা বিষয় হল পুরো শো অন এয়ার ছিল 186 মিনিট। 81 মিনিট 32 সেকেন্ড ছিল ম্যাচের টাইম, আর বাকি সময় ছিল রেসলারদের আগমন, ডকুমেন্টারি এবং অ্যাডের জন্য। যাই হোক, এক ম্যাচের সময় 34 মিনিট লাগলেও বাকি 5টি ম্যাচের এভারেজ ছিল 9 মিনিটেরও কম। এটা রেসলম্যানিয়ার মতো একটা গ্র্যান্ড স্টেজের জন্য ফ্যান্সের কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং। ব্রক লেসনারের রেকর্ড। ডাব্লিউডাব্লিউইতে সবসময় ব্রক লেসনারকে এমন অবস্থায় দেখানো হয়েছে যেন তিনি এক অপ্রতিরোধ্য দানব, একজন ওয়ার্ল্ড বিটার, যিনি যে কোনো অপোনেন্টকে ধ্বংস করে দিতে পারেন। বিশেষ করে যখন তিনি দ্য আন্ডারটেকারের লিজেন্ডারি রেসলম্যানিয়া স্ট্রিক ভেঙে দেন, তখন থেকেই তার নাম হয়ে যায় দ্য বিস্ট ইনকার্নেট। সেই মুহূর্তটি শুধু ব্রকের ক্যারিয়ারই বদলায়নি, বদলে দিয়েছে ডাব্লিউডাব্লিউই এর ইতিহাস। কিন্তু এখানে আছে সবচেয়ে শকিং সত্য। এবছর রেসলম্যানিয়াতে ওবাফেমির কাছে হারের পর ব্রক লেসনারের ওভারঅল রেসলম্যানিয়ার রেকর্ড দাঁড়িয়েছে 6টি জয় 7টি হার। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউই বছরের পর বছর এক আনস্টপেবল মনস্টার হিসাবে বিল্ড করেছে, তার রেসলম্যানিয়াতে জয়ের চেয়ে হার বেশি। এটা সত্যিই অনেক ফ্যানের কাছে অবাক করার মতো। আর ব্রক লেসনার হেরেছে ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বড় বড় নামের কাছে। তাদের মধ্যে আছেন গোল্ডবার্গ, ট্রিপল এইচ, সেথ রলিন্স, যার কাছে 2বার হেরেছে, রোমেন রেইনস, ড্রু ম্যাকিনটায়ার এবং ওবাফেমি। এই তালিকা দেখলেই বোঝা যায় ব্রকের হারগুলো হয়েছে টপ টায়ার অপোনেন্টের বিপক্ষে। 2012 সালে ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসার পরে ব্রক লেসনারকে প্রায় আনবিটাবল ফোর্স হিসাবেই উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে রেসলম্যানিয়া 30 আন্ডারটেকারের স্টিক ভাঙার পরে তার অরা ছিল অলমোস্ট মিথিক্যাল। কিন্তু সেই হিউজ ভিক্টরির পরেও ব্রক লেসনারের রেকর্ড খুব ডমিনেন্ট নয়। আন্ডারটেকারকে হারানোর পর থেকে তার রেকর্ড হয়েছে 4 জয় 5 হার, মানে বিগেস্ট উইনার পরেও তিনি পজিটিভ রেকর্ড ধরে রাখতে পারেননি। যদিও এটা বাজে কিছু নয়, কেননা রেসলম্যানিয়াতে নিজের ভয়ঙ্কর রূপ দেখানোর চেয়ে আরেকজনকে প্রমোটের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পেরেছেন তিনি, আর একজন লিজেন্ড হিসাবে এটা তার বড় পাওনা। রোমেন রেইনজের রেকর্ড ব্রেক। প্রতি বছরই রোমেন রেইনস রেসলম্যানিয়াতে উপস্থিত হয়েই নতুন ইতিহাস গড়ে। কারণ একটাই, দ্য ট্রাইবল চিফ প্রায় প্রতি বছরই রেসলম্যানিয়ার সবচেয়ে বড় ম্যাচ, অর্থাৎ মেইন ইভেন্টে লড়াই করে। আর এই ধারাবাহিক উপস্থিতি তাকে ইতিহাসের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রোমেন রেইনস এবার তার 11তম রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে অংশ নিয়ে নিজের রেকর্ডকে আরও শক্তিশালী করেছে। এর ফলে হাল্ক হগানের 8টি রেসলম্যানিয়া মেইন ইভেন্টের রেকর্ড থেকে অনেক এগিয়ে গেল। একটু তুলনা করলে বিষয়টা আরও পরিষ্কার হয়। কডি রোডস এই বছর তার 5ম রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট খেলেছে, অর্থাৎ কডি এখনও রোমেনের অর্ধেক পথ পুরোপুরি অতিক্রম করতে পারেনি। রোমেন শুধু মোট মেইন ইভেন্টের সংখ্যায় এগিয়ে নয়, সে আরেকটি বিশাল রেকর্ডও গড়েছে। এটা হলো একটানা 6 বছর রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করছে এই তারকা। এই স্ট্রিক শুরু হয়েছিল রেসলম্যানিয়া 37-এ। এরপর প্রতি বছরই মেইন ইভেন্টে দেখা গেছে রোমেন রেইনসকে। এর মাধ্যমে রোমেন ভেঙে দিয়েছেন হাল্ক হগানের লিজেন্ডারি রেকর্ড। হাল্ক হগান 5টি রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন, সেটা সিরিয়ালে, আর এখন সে রেকর্ড ইতিহাস। আর নতুন রেকর্ড গড়েছে রোমেন রেইনস। উইমেন্স ম্যাচ মাত্র 6 মিনিট। রেসলম্যানিয়ার নাইট 1-এ উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে, আর কারণ ছিল খুব কম সময়ের ম্যাচ। ম্যাচটি চলেছিল মাত্র 6 মিনিট 51 সেকেন্ড,
এ জয় ছিল লিভ মর্গানের, যে পরাজিত করেছিল স্টিফনি ভ্যাকুয়ারকে। এই সময়টা এতটাই কম যে এটি হয়ে দাঁড়িয়েছে রেসেমিনিয়ার ইতিহাসের সবচেয়ে ছোট উইমেন্স ম্যাচের মধ্যে একটা। সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি একটি মেজর ফিউড হিসেবে গড়ে তোলা হয়েছিল। এটা উইমেন্স রয়্যাল রাম্বল উইনার এবং রোস্টারের অন্যতম সেরা পারফর্মারের মধ্যে একটি বড় গল্প তৈরি করেছিল, কিন্তু রিংয়ের ভেতর তারা প্রায় কোনো গল্পই বলতে পারেনি। মানে ম্যাচটাকে সাজিয়ে নিয়ে খেলার মতো কোনো সুযোগই পায়নি। ম্যাচ শুরুর পরপরই দ্য জাজমেন্ট ডে দৌড়ে এসে একাধিক ডিস্ট্রাকশন তৈরি করে, যার ফলে দ্রুতই লিভ মর্গান জিতে যায়। তবে রেসেমিনিয়ার পরের রিপোর্টগুলো বলছে এই ম্যাচ এত কম হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। তবে মূল কারণ হলো দুজনেই কিছুটা ইনজুরির মধ্যে ছিল, তাই ডাব্লিউডাব্লিউই ইচ্ছাকৃতভাবে ম্যাচটা ছোট রাখে। সব মিলিয়ে এটি এমন একটি ম্যাচ যেটা ইনরিং অ্যাকশনে বড় হওয়ার কথা ছিল, তবে বাস্তব পরিস্থিতি সেটা হতে দেয়নি। আগমনের সময় ম্যাচের চেয়ে বড়। রেসেমিনিয়ার সবচেয়ে বড় আকর্ষণ সবসময় ছিল এন্ট্রান্স, আতশবাজি, থিম মিউজিক আর স্টারদের গ্র্যান্ড প্রেজেন্টেশন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই শো আপটা অনেকটাই বড় হয়ে গেছে। অনেক সময় এটা ম্যাচের সময়কেও ছাপিয়ে যাচ্ছে। এই বছরের সবচেয়ে চমকপ্রদ তথ্য এসেছে রোমান রেইঞ্জ এবং সিএম পাঙ্কের মেইন ইভেন্টের ম্যাচ ঘিরে। রিপোর্ট অনুযায়ী তাদের দুইজনের আগমন করতে সময় লেগেছে 12 মিনিট 26 সেকেন্ড। এটা শুধু লম্বা এন্ট্রান্স না, এটা বাস্তবে বড় একটা সমস্যা দেখিয়ে দেয়। কারণ এই 12 মিনিট 26 সেকেন্ডের এই এন্ট্রান্সটা ছিল উইকেন্ডের 12টির মধ্যে 8টি ম্যাচের চেয়েও দীর্ঘ। মেয়েদের ম্যাচের মধ্যে 4টি এর চেয়ে ছোট ছিল, এমনকি ব্রক লেজনার ভার্সেস ওবা ফেমি, ফিন ব্যালর ভার্সেস ডোমিনিক মিস্টেরিও, সেমি জেইন ভার্সেস ট্রিক উইলিয়ামস এবং ভীষণের বিপক্ষে দা উসোসরা যেই ম্যাচটা খেলেছে, এই ম্যাচের সময় এই আগমনের চেয়ে কম ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই আগমনটাই ছিল রাতের মেইন ইভেন্টের অংশ, অথচ শুধুমাত্র হাঁটাহাঁটি, পায়রো, ক্যামেরা শট আর ক্রাউড রিয়াকশন মিলিয়েই এত সময় চলে গেছে। এর ফলে বড় প্রশ্ন উঠেছে, রেসেমিনিয়া কি এখন রেসলিং শো থেকে ধীরে ধীরে এন্ট্রান্স শোতে পরিণত হচ্ছে? একদিকে এটা সত্যি, বড় স্টারদের আগমন রেসেমিনিয়ার আইডেন্টিটি এর অংশ, এটা ভক্তদের জন্য ইমোশনাল মোমেন্টও তৈরি করে। কিন্তু অন্যদিকে যখন এন্ট্রান্সে অনেক ম্যাচের চেয়ে বড় হয়ে যায়, তখন শো প্যাসিং এবং রেসলিং ব্যালেন্স নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে। হাল্ক হগানের সাথে ড্র। হাল্ক হগান রেসেমিনিয়ার শুরুর দিকে ধ্বংসাত্মক কাজ করেছেন। তিনি মোট 8টি মেইন ইভেন্টের মধ্যে 7টি জিতেছিলেন। শুধু দ্য আল্টিমেট ওয়ারিয়রের কাছে তিনি হেরেছিলেন রেসেমিনিয়া 6-এ। অন্যদিকে রোমান রেঞ্জের পথটা একটু আলাদা। সে শুরুতে সব ম্যাচ জিততে পারেনি। তার প্রথম 4টি রেসেমিনিয়ার মেইন ইভেন্টের মধ্যে 2টি হেরে যায়, পরে মোট 7টি মেইন ইভেন্টে জয় অর্জন করে। তবে সাম্প্রতিক রেসেমিনিয়া 40 এবং 41-এ সে আবারও মেইন ইভেন্টে পরাজিত হয়। তবু একটি বিষয় স্পষ্ট, রোমান রেইঞ্জ এখন এমন অবস্থানে আছে যেখানে সে রেসেমিনিয়ার সবচেয়ে বড় স্টেজে সবচেয়ে বেশি সময় ধরে লড়াই করা আর জয় পাওয়ার রেসলারদের একজন। তুলনা করলে দেখা যায় কডি রোডস এখন পর্যন্ত রেসেমিনিয়ার মেইন ইভেন্ট খেলেছে 5টি, যার মধ্যে 2টি জিতেছে। সব মিলিয়ে রোমান রেঞ্জের রেকর্ড দেখায় সে দীর্ঘ সময় ধরে ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বড় স্টেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর হ্যাঁ, এখন পর্যন্ত 7টি মেইন ইভেন্টে জয় পেয়েছে রোমান রেঞ্জ, আর এই জয় নিয়ে সে হাল্ক হগানের সঙ্গে সমান অবস্থানে রয়েছে। উপস্থিতি কম। রেসেমিনিয়া 42 ঘিরে সবচেয়ে বড় আলোচনাগুলোর একটি ছিল টিকিট বিক্রি এবং উপস্থিতির সংখ্যা। রিপোর্ট অনুযায়ী আগের বছরের তুলনায় টিকিট বিক্রি প্রায় 15 থেকে 20% কম ছিল, আর এটা একই ভেন্যুতে আয়োজন হওয়া সত্ত্বেও। ডাব্লিউডাব্লিউই সাধারণত উপস্থিতির সংখ্যা বেশি হিসাবে ঘোষণা করে। সেটি ধরলেও বাস্তব চিত্রটা আগের বছরের চেয়ে নিচে ছিল। 2 রাত মিলিয়ে ডাব্লিউডাব্লিউই যে অফিসিয়াল অ্যাটেন্ডেন্স ঘোষণা করেছে তা ছিল প্রায় 1,06,072 জন, আর অপরদিকে রেসেমিনিয়া 41-এ এই সংখ্যা ছিল প্রায় 1,18,641 জন। মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই বছর ভিড় কম ছিল। এটাই আরও গুরুত্বপূর্ণ করে তোলে, কারণ এটি ছিল পোস্ট প্যান্ডেমিক যুগের সবচেয়ে কম উপস্থিতির রেসেমিনিয়া, যেখানে আগের বছরগুলোতে 2 নাইট ফরম্যাটে ধারাবাহিকভাবে বড় ভিড় দেখা গেছে। এর পেছনে অবশ্য বিভিন্ন কারণ রয়েছে বলে আলোচনা হচ্ছে, যার মধ্যে রয়েছে টিকিটের উচ্চ দাম, দুর্বল বিল্ড আপ বা গল্পের হাইপ কম, একই শহরে 2 বছর পর পর ফিরে যাওয়া এবং সামগ্রিক ফ্যান এক্সাইটমেন্ট কিছুটা কমে যাওয়া। র্যান্ডি অর্টনের ধীর গতিতে আগমন। রেসেমিনিয়া 42-এর মেইন ইভেন্ট ঘিরে সবচেয়ে অদ্ভুত কিন্তু আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল এন্ট্রান্স টাইম। ট্র্যাভিস স্কটের রেসেমিনিয়া 41-এ আগমন, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, কারণ সে খুব ধীরে রিং সাইডে পৌঁছে হস্তক্ষেপ করে।
আর সেই মুহূর্তটা অনেক দর্শকের কাছে ড্র্যাগিং বা অপ্রয়োজনীয়ভাবে লম্বা মনে হয়েছিল। কিন্তু এর চেয়ে আলোচনায় আসে র্যান্ডি অর্টনের রেসেলম্যানিয়া 42-এ আগমন। রিপোর্ট অনুযায়ী অর্টনের এন্ট্রেন্স ছিল মোট 3 মিনিট 37 সেকেন্ডের, যেটা থিম মিউজিকের শুরু থেকে রিংয়ে পা রাখা পর্যন্ত। এটির তুলনায় দেখা যায় ট্রাভিস স্কটের রান ইনের চেয়ে প্রায় 37 সেকেন্ড বেশি। তবে স্কটের সময় বেশি লেগেছিল রিংয়ের পাশে কিছু সময় দাঁড়িয়ে থাকার কারণে। এই এন্ট্রেন্স তখনই আরও বেশি নজরে আসে, কারণ এর আগের শোতে ছিল দীর্ঘ অ্যাড সেগমেন্ট, জন সিনার ক্রাউড, অ্যাটেন্ডেন্স স্টাইল সেগমেন্ট এবং বিয়াঙ্কা বেলায়েরের প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট। ফলে দর্শকরা তখন অলরেডি ম্যাচ অ্যাকশন দেখতে অপেক্ষা করছিল। এই কারণে অর্টনের ধীর এবং শান্ত হাঁটা অনেকের কাছে আরও বেশি ড্রাগড মনে হয়েছে। যদিও বাস্তবে আগমনের সময় হিসাবে এটি ইতিহাসের সবচেয়ে বড় কিছু নয়, কিন্তু পরিস্থিতি এটাকে বিরক্তিকর করে তুলেছে। উইমেন্স টাইটেলস রেকর্ড। রেসেলম্যানিয়া 42-এ এই বছর টাইটেল বদলের দিক থেকে একটা নতুন রেকর্ড তৈরি হয়েছে। যদিও মোট টাইটেল চেঞ্জের দিক থেকে এটা রেসেলম্যানিয়া 40-এর রেকর্ড, মানে 7টি টাইটেল পরিবর্তন ভাঙতে পারেনি। তবু একটি জায়গায় ইতিহাস হয়েছে, সেটা হলো নারী বিভাগে। এইবার রেসেলম্যানিয়া 42-এ মোট 4টি উইমেন্স চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছে, যেটা রেসেলম্যানিয়ার ইতিহাসে সর্বোচ্চ। যে টাইটেলগুলো বদলেছে সেগুলো হলো উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অ্যানাদার উইমেন্স ওয়ার্ল্ড টাইটেল, উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এবং উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। এর ফলে রেসেলম্যানিয়া 42 শেষে সবগুলো বড় নারী টাইটেলের নতুন চ্যাম্পিয়ন দেখা গেছে। আগে এই রেকর্ড ছিল রেসেলম্যানিয়া 35-এর দখলে, যেখানে 3টি টাইটেল বদলেছিল। সেই শোতে সবচেয়ে বড় মুহূর্ত ছিল বেকি লিঞ্চের ঐতিহাসিক জয়, যেখানে সে র এবং স্ম্যাকডাউনের 2 উইমেন্স টাইটেল একসাথে জিতেছিল। আর সে জিতেছিল রন্ডা রাউজি এবং শার্লেট ফ্লেয়ারের বিপক্ষে। টোটাল ম্যাচ টাইম ইতিহাসের সবচেয়ে কম। এই বছরের রেসেলম্যানিয়া 42 নিয়ে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি ছিল শোতে রেসলিংয়ের তুলনায় বিজ্ঞাপন এবং কাট অ্যাওয়ের আধিক্য। রিপোর্ট অনুযায়ী মোট 13টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ 10 মিনিটের কম ছিল, আরও 2টি ম্যাচ 11 মিনিটের কম সময় ধরে চলেছে। এর ফলে পুরো শোতে ইন রিং অ্যাকশনের পরিমাণ অনেক কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যাটটা হলো এই রেসেলম্যানিয়া 42-এর ইতিহাসে প্রথম 2 নাইটে মোট রিং টাইম ছিল 2 ঘন্টা 47 মিনিট 4 সেকেন্ড। তুলনায় দেখা যায় আগের সব 2 নাইট রেসেলম্যানিয়াতে অন্তত 3 ঘন্টার বেশি রিং টাইম ছিল। রেসেলম্যানিয়া 40, 39 বা 36 এসব ইভেন্টে 3.5 ঘন্টার বেশি ইন রিং অ্যাকশন ছিল। এমনকি রেসেলম্যানিয়া 41-এও প্রায় 200 মিনিট, প্রায় 3 ঘন্টার কাছাকাছি ম্যাচ টাইম ছিল। অর্থাৎ এবার প্রায় 12 মিনিট কম, যা ইতিহাসের সবচেয়ে বড় ড্রপ হিসাবে ধরা হচ্ছে। এর ফলে ফ্যানদের অভিযোগটা আরও জোরালো হয়েছে। তাদের মতে শোতে রেসলিং কমে যাচ্ছে, বিজ্ঞাপন এবং নন রেসলিং সেগমেন্টস বাড়ছে, অথচ টিকিটের দাম আগের মতোই বেশি বা আরও বেশি। সবশেষে বলা যায় এটা হয়তো নতুন টিকেও এরা, যেখানে তাদের স্টাইলেই পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। কিন্তু দর্শকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, আমরা কি সত্যি রেসেলম্যানিয়াতে পর্যাপ্ত রেসলিং ভ্যালু পাচ্ছি? আপনার কি মনে হয়?